সর্বাধুনিক টেকনোলজি। হুম। এবং এই প্রযুক্তির মূল উদ্দেশ্য দেখো, যদি বলা হয় রিকম্বিনেন্ট অফ ডিএনএ টেকনোলজির মূল উদ্দেশ্য কি, এই প্রযুক্তির মূল উদ্দেশ্য যদি জিজ্ঞেস করা হয় তাহলে এইটুকু বলতে হবে যে রিকম্বিনেন্ট অফ ডিএনএ টেকনোলজির মূল উদ্দেশ্য হচ্ছে কি দেখো, নতুন ও উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জীব সৃষ্টি করা। কি বৈশিষ্ট্য বলো? উন্নত। এবং এইটা কেন সৃষ্টি করতে হবে? যেন মানুষ সর্বোত্তম ভাবে লাভবান হতে পারে। ঠিক আছে। তো এখন আমরা যে সকল ফলমূলগুলি বা শাকসবজিগুলি ব্যবহার করে থাকি, বা বিভিন্ন প্রাণীগুলিও যে আমরা পেয়ে থাকি, তার অধিকাংশই হচ্ছে এই রিকম্বিনেন্ট অফ ডিএনএ টেকনোলজির মাধ্যমে তৈরি। তো আমার কেন জানি মনে হয়, ঠিক আছে, যে ভবিষ্যতে এরকম তৈরি হয়ে যাবে যে এই রিকম্বিনেন্ট অফ ডিএনএ টেকনোলজির মাধ্যমে বা কি করবে, যে এমন একটা আর্টিফিশিয়ালি জিন তৈরি করে ফেলবে, যে জিন কি করবে, যে ধান, আমরা যে একটা ধান খাই, চাল ছোট্ট হয়, তো হয়তো বা এমন একটা গাছ তৈরি করে ফেলবে বা এমন একটা ধানের জাত তৈরি করে ফেলবে যে নারিকেলে যেমন বড় বড় নারিকেল হয়, ধান গাছে ওই রকম বড় বড় ধান তৈরি হবে। পরবর্তীতে কি হবে, একটা ফ্যামিলির দুইটা মানুষ একটা ধান রান্না করে অর্ধেক অর্ধেক করে কেটে একটা ধান দুইজন খেয়ে নেবে। এরকম হতেই পারে, আমি স্বপ্ন দেখি ভবিষ্যতে হয়তো বা এরকম হয়ে যাবে। কি মনে হয়? তো তুমি এখন, তোমার কাছে জিনিসটা মনে হতে পারে হাস্যকর। তো আমি একটু ব্যাকে যাই, যে গত বছর যখন আমাদের দেশে পেঁয়াজের দামটা অনেক বেড়ে গেল, 300 টাকা যখন কেজি হয়ে গেল, ইন্ডিয়া যখন কি করলো, রপ্তানি করা বন্ধ করে দিল। তো তখন বাংলাদেশ সরকার কি করেছিল, যে মিশর, তারপরে তুরস্ক, ইউরোপের দেশ তুরস্ক, সেইখান থেকে কি করেছিল, যে তারা কিন্তু পেঁয়াজ আমদানি শুরু করছিল। ঠিক আছে। তো পেঁয়াজ আমদানি করার সময় আমরা দেখলাম এক একটা পেঁয়াজ কিন্তু অনেক বড় বড়, সেই শালগমের থেকেও বড় বড়, আপেলের থেকেও অনেক বড় বড়। খেয়াল করছো? দেখছিলা তোমরা ওই পেঁয়াজ? তো এই গত বছরের আগে, আজ থেকে তুমি 3-4 বছর আগে কি তোমার কোনো ধারণা ছিল যে পেঁয়াজ এত বড় হইতে পারে? যেমন তোমার কেন, আমারও ধারণা ছিল না যে পেঁয়াজ কখন এত বড় হয়। তারপরে মরিচের ক্ষেত্রে যদি আমরা বলি, আমি যেমন মরিচ দেখছিলাম, আজ থেকে 10 বছর আগের কথা বলছি, তো দেখতাম মরিচ ছোট ছোট হতো। ঠিক আছে, ছোট ছোট মানে আমরা সাধারণ যতটুকু দেখি। পরে আমার একজন কাজিন, এ দেখে একটা মরিচ নিয়ে আসছে, সেই মূলার সমান বড় একটা মূলা আছে না, এই মূলার সমান মরিচ নিয়ে আসছে অস্ট্রেলিয়া থেকে। তো ওই, দেখছো না? তো আমার যেমন ওইটা দেখার আগে ধারণা ছিল না যে মরিচ এত বড় হতে পারে। ঠিক আছে। তো এখন যে আমরা ধানের কথা বলছি, ব্যাপক পরিমাণে মানে মানুষ পৃথিবীতে কিন্তু বেড়ে গেছে। তো এখন অতিরিক্ত মানুষের যে খাবার, সেই খাবারের চাহিদা মেটানোর জন্য ডে নাইট অল টাইম কিন্তু বিজ্ঞানীরা রিসার্চ করে যাচ্ছে যে কিভাবে ধানের ফলন বাড়ানো যায়। তো আমার কেন জানি মনে হয় হয়তো মানে খুব নিকট ভবিষ্যতে এরকম আবিষ্কার করে ফেলবে এমন একটা ধান গাছ, ধানের গাছটা হয়ে যাবে কিসের সমান, যে জবা ফুলের যে গাছগুলি হয়, সেই, হ্যাঁ, হ্যাঁ, ছোট একটা আম গাছের সমান ধান গাছ হয়ে যাবে। সেইখানে হচ্ছে বড় বড় নারিকেলের সমান ধান হবে। একটা ধান রান্না করে দুইটা মানুষ, আর যদি চারটা ফ্যামিলিতে চারটা মানুষ থাকে, দুইটা ধান রান্না করে অর্ধেক করে কেটে খেয়ে ফেলবে। এরকম হতেই পারে। ঠিক আছে। তো এই যে এই কাজগুলি কিন্তু করছে এই বায়োটেকনোলজি বা রিকম্বিনেন্ট অফ ডিএনএ যে টেকনোলজি, সেই টেকনোলজির মাধ্যমে। তো আমি আর একটা আমার আমার চোখের সামনে দেখা একটা ঘটনা শেয়ার করি, যে তোমরা এখন স্ট্রবেরি খাচ্ছ, তাই না? তো এই স্ট্রবেরি কিন্তু একসময় বাংলাদেশে এত ব্যাপকভাবে পাওয়া যেত না। অল্প কিছু পরিমাণে ইউরোপ থেকে আসতো বা শীত প্রধান দেশ থেকে আসতো, সেখান থেকে আমরা কিনে খেতাম। তো এখন কি তোমরা জানো যে স্ট্রবেরি বাংলাদেশেই চাষ হয়? হ্যাঁ।
তো এই স্ট্রবেরি প্রথম সারা বাংলাদেশে প্রথম যিনি এই স্ট্রবেরি নিয়ে গবেষণা শুরু করেছিলেন তিনি হচ্ছেন আমার একজন স্যার। উনি হচ্ছেন রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর, হ্যাঁ, মঞ্জুর স্যার। তো উনি যখন হচ্ছে ইউরোপে ইউরোপে মেবি ইংল্যান্ডে পিএইচডি করতে গেলেন, ওইখানে উনি দেখছেন যে এই ফলটা তো অনেক সুস্বাদু, তো এইটা যদি আমাদের দেশে আমরা কালচার করি তাহলে তো ভালোই হয়। তাহলে আমি এখানে লন্ডনে সেইটা খাচ্ছি, তো আমার দেশের মানুষ তো লন্ডনে সবাই আসতে পারবে না, তো তাদের জন্য যদি এই ফলটা আমার দেশে উৎপাদন করা যায়, কি করা যায়? তো উনি এটা নিয়ে রিসার্চ শুরু করলেন। রিসার্চ করার পর তো বাংলাদেশে প্রথম কিন্তু ওই আমাদের রাজশাহী ইউনিভার্সিটির আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের স্যার মঞ্জুর স্যার প্রথম এটা কালচার করা শুরু করলেন। এমন ভাবে এই রিকম্বিনেন্ট অফ ডিএনএ টেকনোলজি বা বায়োটেকনোলজির মাধ্যমে তিনি করলেন কি, যে বাংলাদেশের আবহাওয়াতে যেন এটা জন্মাতে পারে, এই বিষয়টি উনি করলেন। করার পর এখন কিন্তু বাংলাদেশে সারা দেশেই কিন্তু এই গাছটা আবাদ হচ্ছে। তো একটু দেখবা যে টক টক হয় এখন, স্ট্রবেরি তো মিষ্টি হয়, কিন্তু আমাদের তো এখন উনি কাজ করে ল্যাবে রিসার্চ করছে অল টাইম, যে এই টকটা কিভাবে দূর করা যায়। তাহলে টকের জন্য দায়ী যে জিন, সেই জিনটা রিমুভ করে দিতে হবে, আর সেখানে একটা এমন জিন ইনসার্ট করতে হবে যেটা হচ্ছে মিষ্টি বানাবে। তো এই কাজগুলি এখন স্যার করছেন। হুম, তো হয়তো ভবিষ্যতে সফলতা লাভ করতেও পারে। তো এই জন্য আমি বলছি যে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে কি, যে নতুন উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন জীব সৃষ্টি করা, নতুন এবং উন্নত। তো স্যার যখন বাংলাদেশে স্ট্রবেরির চাষটা শুরু করলো, তো বাংলাদেশের আবহাওয়া কিন্তু অত শীত না, নাতিশীতোষ্ণ। তাহলে নাতিশীতোষ্ণ অঞ্চলে যেন ফসলটা হয় সেই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন মানে সেই বৈশিষ্ট্য কিন্তু ওই স্ট্রবেরির মধ্যে সৃষ্টি করে দিলেন। তারপরে কি বলছে, মানুষ যেন সর্বোত্তম ভাবে লাভবান হতে পারে। তাহলে একটা একই পরিমাণ জমিতে যদি কেউ আলু চাষ করে আর কেউ যদি স্ট্রবেরি চাষ করে, তাহলে এই দুইটার মধ্যে লাভ কে হবে? আলুর দাম বেশি না স্ট্রবেরির দাম বেশি? তাহলে এই দুজনের দুইটা ফসল যদি চাষ করা হয় তাহলে লাভবান কোনটা হবে? আচ্ছা, এখন মনে করো একটা আলু হয় ছোট ছোট, ওই যে মার্বেল আছে না, কাঁচের যে মার্বেল হয় ওইটুকু হয়, আর একটা আলু হয় অনেক বড়। তাহলে এখানে যদি টিস্যু কালচারের মাধ্যমে আমি বড় বড় আলু তৈরি করতে পারি, তাহলে কে লাভবান হবে, যার ছোট আলু ওইটা নাকি যেটা বড় সেটা? তাহলে এই যে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উদ্দেশ্য হচ্ছে এটাও, যে মানুষ লাভবান হবে, এমন ফসল তৈরি করবে বা এমন কোনো কিছু সৃষ্টি করবে যেটা উন্নত বৈশিষ্ট্য থাকবে, আবার মানুষ লাভবানও হতে পারবে, মানুষের অর্থনৈতিকভাবে ক্ষতি হবে না, এরকম কাজগুলি করা। তো শস্য উন্নয়নে দেখো কি কি ভূমিকা পালন করে। এই প্রযুক্তির সাহায্যে ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। ঠিক আছে, বিটি ক্রপ যেটাকে বলে, এই প্রযুক্তির মাধ্যমে কি করা হচ্ছে, ক্ষতিকর আহ, আহ, পোকামাকড় প্রতিরোধী ফসলের জাত উৎপাদন করা হয়েছে, যেমন ব্যাসিলাস থ্রেনজেনসিস। বিটি ক্রপ যেটাকে বলে, ব্যাসিলাস থ্রেনজেনসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার জিন শস্যে প্রবেশ করানোর কারণে জেনেটিক ভাবে পরিবর্তিত শস্যসমূহকে বিটি কর্ন, তারপরে বিটি কটন ইত্যাদি নামে অভিহিত করা হয়। তাহলে বিটি মানে হচ্ছে ব্যাসিলাস থ্রেনজেনসিস, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। তাহলে বিটি হচ্ছে কি, ব্যাসিলাস থ্রেনজেনসিস, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়ার জিন কি করা হয়েছে, ফসলের মধ্যে প্রবেশ করানো হয়েছে। প্রবেশ করানোর পর কি করা হয়েছে, তখন সেই ফসলগুলোকে বলা হচ্ছে বিটি কর্ন অথবা বিটি কটন অথবা বিটি ক্রপ। ঠিক আছে, তো একই রকম ভাবে বিটি ভুট্টা, বিটি ধান ইত্যাদিও কিন্তু উদ্ভাবিত হয়েছে, এবং এইগুলি করছে কোথায় দেখো, চীনে। বিটি মানে কি, ব্যাসিলাস থ্রেনজেনসিস। ব্যাসিলাস থ্রেনজেনসিস কি, একটা ব্যাকটেরিয়া। তাহলে এই ব্যাকটেরিয়ার জিন যে ফসলের মধ্যে প্রবেশ করা হয়ে গেছে হচ্ছে, সেই ফসলগুলোকে বলা হচ্ছে বিটি ক্রপ। তাহলে বিটি ধান মানে কি, তাহলে এই ধানের মধ্যে ওই ব্যাকটেরিয়ার জিন প্রবেশ করানো হয়েছে। তো এইগুলি কোথায় উদ্ভাবন করা হয়েছে প্রথম, দেখো চীনে।
এইসব ফসল লেপিডোপ্টেরা এবং কোলিওপ্টেরা বর্গের অন্তর্ভুক্ত ক্ষতিকর কীটপতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। লেপিডোপ্টেরা কোনগুলি জানো? লেপিডোপ্টেরা হচ্ছে এই যে আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত জীব, বিশেষ করে যে প্রজাপতি মথ দেখছো, মথ, ধানের যে মাজরা পোকা মথ, প্রজাপতির মতো হাত দিয়ে ধরলে হাতে দেখবো যে একটা কি লেগে যায় আঁশের মতো। তুমি যে অনেক সময় রাত্রে দেখবা বাল্বের পাশে মোটা মোটা প্রজাপতি আসে, দেহটা অনেক মোটা, দেখছো কখনো? বা ধানের যদি জমির মধ্যে যাও, ধান ক্ষেতের ভিতর গেলে দেখবা সাদা সাদা কিছু প্রজাপতির মতো দেখা যায়, ওইগুলি হচ্ছে লেপিডোপ্টেরার প্রাণী। ঠিক আছে, অর্ডার। লেপিডোপ্টেরা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের একটা অর্ডার। তো এই লেপিডোপ্টেরা যেমন ধানের মাজরা পোকা যেগুলি আছে, এরা কিন্তু ফসলের প্রচুর ক্ষতি করে। তাহলে এই লেপিডোপ্টেরা অর্ডারের অন্তর্ভুক্ত যে জীবগুলি, পেস্টগুলি, ক্ষতিকর পোকাগুলি, সেইগুলিকে দমন করতে সাহায্য করে। আবার কোলিওপ্টেরা আছে, ঠিক আছে, কোলিওপ্টেরা বর্গের, এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের একটা অর্ডার। তো এই বর্গের অন্তর্ভুক্ত ক্ষতিকর কীটপতঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। ঠিক আছে। তো অনেক সময় এরকম কি করা হয় যে যখন এরকম জেনেটিক্যালি মডিফাই করে দেয়া হয়, দেখা যাচ্ছে ওই উদ্ভিদের পাতা বা ধরো একটা সবজি আমরা যখন খাই তখন আমাদের কিন্তু কোনো ধরনের অসুবিধা তৈরি হবে না। তো যখন এরকম রিকম্বিনেন্ট অফ ডিএনএ টেকনোলজিটা প্রয়োগ করা হয় ওই ফসলের উপরে, তখন কি হবে, ওই পোকামাকড়গুলি যখন এই ফসলগুলিকে আক্রমণ করবে, তো তখন কি হবে, এই জিন ইনসার্ট করলে ওই পোকামাকড়গুলি এই গাছের পাতাটা তাদের কাছে অনেক তিক্ত লাগবে অথবা বিটার টেস্ট লাগবে, একটা মানে খুব বাজে একটা স্বাদ লাগবে। তো যখন তোমাকে ধরো লাল শাক রান্না করে যদি খেতে দেওয়া হয়, শাক সাপোজ, তাহলে দেখবো যে স্বাভাবিকভাবে এটা কোনো খারাপ লাগে না। এখন যদি লাল শাকের মধ্যে 1 কেজি, মানে মনে করো 1 কেজি লাল শাক রান্না করছে, তার মধ্যে হাফ কেজি এবার লবণ দিয়ে দিছে, তো সেই সেই শাকটা যদি তোমাকে দেয়া হয় তোমার কেমন লাগবে, স্বাদ কেমন হবে? হুম। আমি বলছি 1 কেজি, 1 কেজি শাকের মধ্যে যদি হাফ কেজি লবণ দেয়, সেটা কেমন স্বাদ হবে এবার বোঝো। একদম বিষাক্ত, তুমি কি খেতে পারবে এটা? তো এরকম যখন এই জিনগুলো প্রয়োগ করে দেয়া হয়, তো পোকাদের কাছে ওইরকম লাগে, মনে হচ্ছে যে না আগে খেতাম কি সুস্বাদু ছিল, এখন হঠাৎ করে এরকম টেস্ট বিটার হয়ে গেল কেন, একদম তিক্ত স্বাদ হয়ে গেল কেন। তখন কি করে, তারা ওই ফসলটা খায় না, না খেয়ে পালায় যায়। ঠিক আছে। এইভাবে কি হচ্ছে যে ফসলটার আমাদের কিন্তু ক্ষতির হাত থেকে রক্ষা পাচ্ছে। তো এই প্রযুক্তির মাধ্যমে ভাইরাস প্রতিরোধী ফসলের জাত উৎপাদন করা হয়েছে। এখানে কিন্তু এটা মনে রাখতে হবে যে এই প্রযুক্তির মাধ্যমে ভাইরাস প্রতিরোধী, ভাইরাস নাকি ব্যাকটেরিয়া নাকি, এটা কিন্তু মনে রাখতে হবে, ভাইরাস প্রতিরোধী। হ্যাঁ, যেমন ভাইরাল কোট, আচ্ছা একটু দাঁড়াও এটা মুছে দিই, কি বলা হলো, ভাইরাস প্রতিরোধী, অনেক সময় দিবে ছত্রাক প্রতিরোধী, তাহলে বলতে হবে ভাইরাস প্রতিরোধী। যেমন ভাইরাল কোট প্রোটিনে জিন স্থানান্তরের মাধ্যমে টমেটো মোজাইক এবং টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক প্রতিরোধী ফসলে জাত উৎপাদন করা হয়েছে। তাহলে এই যে টমেটো মোজাইক ভাইরাস TOMV যেটা, তারপরে টোবাকো মোজাইক ভাইরাস যেটা TMV, তারপরে টোবাকো মাইল্ড গ্রিন মোজাইক ভাইরাস, এই যে এই শব্দগুলির পূর্ণ রূপ কি, এগুলিও কিন্তু আমাদের শিখে রাখতে হবে। ঠিক আছে, এগুলি জ্ঞানমূলক আসবে। প্রতিরোধী ফসলের জাত উৎপাদন করা হয়েছে এবং এখান থেকে বহুপদী সমাপ্তি সূচক যে কোশ্চেন সেগুলো আসবে। তারপরে রিং স্পট ভাইরাস, ঠিক আছে, রিং স্পট ভাইরাস প্রতিরোধে সক্ষম পেঁপের জাত উৎপাদন করা হয়েছে। তাহলে এখানে বলবে রিং স্পট ভাইরাসের প্রতিরোধ সক্ষম কিসের জাত উৎপাদন করা হয়েছে, পেঁপের জাত উৎপাদন করা হয়েছে। লেট ব্লাইট ছত্রাক প্রতিরোধী জিন স্থানান্তরের মাধ্যমে লেট ব্লাইট প্রতিরোধী গোল আলুর জাত উদ্ভাবনের লক্ষ্যে গবেষণা চলছে। তাহলে তোমাদের এইগুলি কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু অনেকগুলি তথ্য আছে। তাহলে
রিকম্বিনেন্ট অফ ডিএনএ টেকনোলজির মাধ্যমে কি বলা হলো, ভাইরাস প্রতিরোধী ফসলের জাত উৎপাদন করা হয়েছে। এর মধ্যে কোন কোন ফসল, এই ফসলের নামগুলি পড়তে হবে। তারপরে রিং স্পট ভাইরাস প্রতিরোধে সক্ষম কিসের জাত উৎপাদন করা হয়েছে, পেঁপের। তারপরে লেড ব্লাইট প্রতিরোধী কি কোন ফসল উৎপাদন করা হয়েছে, মানে গবেষণা চলছে, গোল আলু। তাহলে এই তথ্যগুলি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কি বুঝছো? হ্যাঁ, আজকেও কিন্তু এমসিকিউ পরীক্ষা নেব। গতদিন কি সবাই এমসিকিউ পরীক্ষাগুলি দিয়েছিলা? হ্যাঁ, যারা দেওনি আজকে দিয়ে দিবা। দেখবে যে ফেসবুক গ্রুপে লিংকটা দেওয়া আছে, আমি ভিডিও লিংকটাও দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে পরীক্ষাটা দিবা, আগে দেখে নিবা। আচ্ছা, এইবার দেখো, জিনগত পরিবর্তনের মাধ্যমে আগাছানাশক রাসায়নিক পদার্থের বিরুদ্ধে সহনশীলতা সম্পন্ন তুলা, ভুট্টা ইত্যাদি ফসলের জাত উৎপাদন করা হয়েছে। জিনগত পরিবর্তন করা হয়েছে করে আগাছানাশক রাসায়নিক পদার্থের বিরুদ্ধে সহনশীলতা সম্পন্ন কি তুলা এবং ফসলের জাত উৎপাদন করা হয়েছে। এবং এক ধরনের ব্যাকটেরিয়া থেকে বিজ্ঞানী দেখো আগাছানাশক সহিষ্ণু জিন টমেটোর মধ্যে স্থানান্তর করছে, করে কি বলা হচ্ছে যে আগাছানাশক সহিষ্ণু টমেটোর জাত উদ্ভাবন করা হয়েছে। একইভাবে সয়াবিন, ভুট্টা, তুলা, ক্যানোলা ইত্যাদি আগাছানাশক সহিষ্ণু জাত উৎপাদন করা হয়েছে। অর্থাৎ এইগুলোতে বিষ দেয়া লাগবে না, ঠিক আছে, এখানে বিষের কোনো প্রভাব থাকবে না, সেটা বলা হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একই উদ্ভিদে একাধিক বৈশিষ্ট্য অনুপ্রবেশ করানো যায়। কি বলা হচ্ছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একই উদ্ভিদে একাধিক বৈশিষ্ট্য সম্পূর্ণ কি করা যায়, অনুপ্রবেশ করানো যায়। ঠিক আছে, তো দেখো এখানে কি বলা হচ্ছে যে এখন বাণিজ্যিকভাবে কি ট্রানজেনিক উদ্ভিদ সহজলভ্য হয়েছে। যেমন তুলা এবং ভুট্টার মধ্যে একই সাথে, দেখো তুলা এবং ভুট্টার মধ্যে কি করছে, একই সাথে আগাছা সহিষ্ণু আবার পোকামাকড় প্রতিরোধী এই দুই ধরনের বৈশিষ্ট্যই কিন্তু প্রবেশ করানো হয়েছে। অর্থাৎ এরা আগাছার আক্রমণ ওখানে বিরুদ্ধেও প্রতিরোধ করে তুলবে, আবার হচ্ছে পোকামাকড়ের আক্রমণের বিরুদ্ধেও প্রতিরোধ করে তুলবে। তাহলে কৃষকের কি হবে, সাশ্রয় ঘটবে এই ফসল উৎপাদন করতে, সেই কাজটা কিন্তু করা হয়েছে। আবার জিনগত রূপান্তরের মাধ্যমে দেখো, জিনগত রূপান্তরের মাধ্যমে ফসলের পুষ্টিমানের উন্নয়ন করা হয়েছে। যেমন ধানে ভিটামিন এ, দেখো ধানে কি করছে, ভিটামিন এ তথা বিটা ক্যারোটিন জিন স্থানান্তর করা হয়েছে। তাহলে এই ধানের চাল থেকে প্রস্তুত ভাত খেলে আলাদা করে আর ভিটামিন এ খাওয়া লাগবে না। তারপরে ধানের ভিতরে কি করা হয়েছে, আয়রন মানে লৌহ বা আয়রন যোগ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাহলে কি হবে, তখন হচ্ছে আমাদের আয়রন জনিত যে রোগগুলি অর্থাৎ রক্ত স্বল্পতা, এই রোগগুলি কিন্তু আর হবে না। আয়রনের কাজ কি জানো কেউ? যে আয়রনের কথা বলা হচ্ছে, আয়রনের কাজ কি আলিফ জানো? আয়রনের কাজ হচ্ছে আমাদের শরীরে লোহিত রক্তকণিকা তৈরি করা। কি কাজ? আয়রনের কাজ হচ্ছে শরীরে লোহিত রক্তকণিকা তৈরি করা। তো লোহিত রক্তকণিকা যদি তৈরি হয় তাহলে মানুষ কি রক্ত স্বল্পতায় আক্রান্ত হবে না। তো এখন ধানের ভিতরে ভিটামিন এ অর্থাৎ বিটা ক্যারোটিনের যে জিনিস স্থানান্তর করে ভিটামিন এ কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে গেছে। এখন মানুষ কি করছে, যে ধানের ভিতরে যেন আয়রন, চালের মধ্যে যেন আয়রনের পরিমাণ বাড়ানো যায়, সেই কাজটাও কিন্তু তারা তৈরি করছে। তৈরি করলে কি হচ্ছে, যে চেষ্টা চলছে, হয়ে গেলে তখন আর আমাদের যে রক্ত স্বল্পতা জনিত যে রোগ অ্যানিমিয়া, সেই রোগগুলি কিন্তু আর হবে না। তারপরে বলছে কি, লবণাক্ততা এবং খরা সহনশীল জিন স্থানান্তরের মাধ্যমে জিনগত পরিবর্তন ঘটিয়ে বিভিন্ন ফসলের জাত উদ্ভাবনের চেষ্টা চলছে। আমরা কৃষি শিক্ষাতে এই মেবি পড়েছি অষ্টম শ্রেণীতে। সেখানে কি বলা হয়েছিল, যে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হবে না, তারপরে হচ্ছে খরা সহ্য করতে পারবে, এরকম ধানের কিছু জাত কিন্তু উদ্ভাবন করা হয়েছে। আর প্রাণীর ক্ষেত্রে দেখো কি করা হয়েছে, গবাদি পশু যেমন দুধে আমিষের পরিমাণ বৃদ্ধির জন্য প্রোটিন সি স্থানান্তর করা হয়েছে। তাহলে এখানে কিন্তু অনেকগুলি তথ্য, এগুলো তোমরা খুব ভালো করে পড়বা। তো প্রোটিন সি স্থানান্তরের
করা হয়েছে, তবে এখন এটা গবেষণা পর্যায়ে রয়েছে। এখানে দেখো আকার বৃদ্ধি এবং মাংসের উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে মানুষের বৃদ্ধির জন্য দায়ী হরমোনের জিন স্থানান্তর করে ভেড়ার জেনেটিক পরিবর্তন ঘটানো হয়েছে। তাহলে ভেড়ার কি বলা হচ্ছে, মানুষের বৃদ্ধির জন্য দায়ী হরমোনের জিন স্থানান্তর করে ভেড়ার জেনেটিক পরিবর্তন ঘটানো হয়েছে। আবার কি বলছে, ভেড়ার যে ফার যেটাকে বলে পশম, সেই পশমের পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধির জন্য ব্যাকটেরিয়ার দুইটা জিন এখানে দেখো স্থানান্তর করা হয়েছে। কি কি, একটা এই যে দেখো, এই দুইটা মনে রাখতে হবে, এখান থেকে বহুপদী কোশ্চেন আসবে। তো ভেড়ার জিনোম স্থানান্তর করা হয়েছে। তারপরে মাছের দেখো, মাগুর, এখন অনেক বড় বড় আফ্রিকান মাগুর পাওয়া যায়। তারপরে কমন কার্প, লইট্টা এবং তেলাপিয়া মাছের, স্যামন মাছের দৈহিক বৃদ্ধি হরমোনের জিন স্থানান্তরের মাধ্যমে কি করা হচ্ছে, তো এই মাছের আকার প্রায় 60 ভাগ বড় করা হয়ে গেছে। আগে তেলাপিয়া মাছ হতো ছোট, এখন কিন্তু অনেক বড় বড় এই তেলাপিয়া বা অন্যান্য যে মাছগুলি, সেই মাছগুলি কিন্তু উৎপাদন করা হচ্ছে। তাহলে এই যে এইগুলি হচ্ছে কিন্তু সব জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে কিন্তু এই কাজগুলি ঘটছে। তোমাদের এই তথ্যগুলো মনে রাখতে হবে, এখান থেকে 4 নম্বরের কোশ্চেন আসবে। চিকিৎসা ক্ষেত্রে দেখো, জেনেটিক পরিবর্তনের মাধ্যমে ইস্ট নামক ছত্রাক থেকে কি করা হচ্ছে, হেপাটাইটিস বি ভাইরাসের ঔষধ তৈরি হচ্ছে। এই যে দেখো, ইস্ট নামক ছত্রাক থেকে কি করা হচ্ছে, হেপাটাইটিস বি যেটা জন্ডিস ওষুধ, তারপরে ইন্টারফেরনও তৈরি করা হচ্ছে। ইন্টারফেরন ক্যান্সারের বিরুদ্ধেও কিন্তু প্রতিরোধ করে তোলে, ঠিক আছে, ক্যান্সারে যেন মানুষ আক্রান্ত না হয় সেই কাজে কিন্তু ইন্টারফেরন সাহায্য করে। যখন কলেজে আসবে, কলেজে ইন্টারফেরন নিয়ে অনেক পড়ালেখা আছে, তখন তোমাদের পড়ানো হবে। তারপরে ইনসুলিন তৈরির জিন ব্যবহার করে দেখো, ইকোলাই ব্যাকটেরিয়া এবং ইস্ট থেকে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে, যা ডায়াবেটিস রোগের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। তারপরে ইকোলাই ব্যাকটেরিয়া এবং ইস্ট থেকে মানুষের বৃদ্ধি হরমোন, ঠিক আছে। তারপরে গ্রানুলোসাইট, ম্যাক্রোফাজ স্টিমুলেটিং ফ্যাক্টর, কলোনি উদ্দীপক উপাদান তৈরি করা হচ্ছে। তারপরে এইগুলি কি হচ্ছে, যে খাটো হয়ে যাওয়া যে রোগ, সেই রোগ, তারপরে ভাইরাস জনিত রোগ, ক্যান্সার, এইডস ইত্যাদি চিকিৎসায় কিন্তু এগুলি ব্যবহৃত হচ্ছে। এই টেকনিকগুলি বা এই প্রযুক্তিগুলি মনে রাখতে হবে। হ্যাঁ, আমি দিয়ে দিছি আপনাকে লিংক, ওখানে শুধু কপি পেস্ট করে দেন, মেইলে পাঠিয়ে দিছি কালকে। হ্যাঁ দেখেন, তারপরে দেখো, হ্যাঁ, পরিবেশ সুরক্ষায় দেখো, পেট্রোলিয়াম এবং কয়লা খনি এলাকায় দূষণমুক্তকরণ। পেট্রোলিয়াম এবং কয়লা খনি এলাকা দূষণমুক্তকরণ, শিল্পক্ষেত্রে বর্জ্য শোধন, পয় নিষ্কাশন ইত্যাদি পরিবেশ ব্যবস্থাপনা সহজ এবং দ্রুত করার উদ্দেশ্যেও কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে। এবং জিন প্রকৌশলের উপর গবেষণা করে নতুন এক জাতের দেখো সিউডোমোনাস ব্যাকটেরিয়া আবিষ্কার করা হয়েছে, যা পরিবেশের তেল এবং হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করে পরিবেশকে দূষণমুক্ত রাখতে সহায়তা করে। এই যে গাড়ির যে ধোঁয়া, ঠিক আছে, আমরা তুরাগ পরিবহন যে দেখি অনেক ধোঁয়া ছাড়ে, এই ধোঁয়ার মধ্যে হাইড্রোকার্বন থাকে। এই হাইড্রোকার্বন হচ্ছে পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, বিশেষ করে মানুষের জন্য ক্যান্সার সৃষ্টি করে। তো এই হাইড্রোকার্বন গুলিকে ধ্বংস করে দেয়, যার ফলে আমাদের ক্যান্সারের মতো মারাত্মক রোগ থেকেও কিন্তু আমরা রক্ষা পাই। তো আজকে যেটুকু পড়ানো হলো, এগুলো কি তোমরা বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, তোমাদের আইডি গুলি একটু চ্যাট বক্সে লিখে দাও, কারণ যারা আজকে ক্লাস করে না, আমি ওদের বাসায় একটু ইনফর্ম করব। তোমাদের আইডি গুলি লিখে দাও, ঠিক আছে। এই যে ফাহিম, তুমি আইডি লিখছো, বোঝা যাচ্ছে না, তুমি একটু ভালো করে লেখো। সবাই আইডি গুলি লিখে দাও, যারা ক্লাস করেনি ওদের। ফাহিমের আইডি কত? আর আইডি 14। আচ্ছা 14, শুধু 4 দেখা যাচ্ছে, তো ঠিক করে লিখে দাও। হ্যাঁ, তো আগামী দিন এটা ভালো করে পড়বা। এবং আজকে আমি সন্ধ্যার মধ্যেই একটা লিংক দিয়ে দেবো, এই ক্লাসটা তোমাদের কিছুক্ষণের মধ্যে আমি পোস্ট দিয়ে দেবো। তোমরা সবাই ক্লাসটা ভালো করে আবার দেখবা, দেখার পরে এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করবা, ঠিক আছে। গ্রুপে আমি এই ভিডিওর লিংকটা দিব, এই ভিডিওর ডেসক্রিপশনে একটা এমসিকিউ পরীক্ষার লিংক দেওয়া থাকবে, সেই লিংকে ঢুকে সবাই পরীক্ষা দিবা। আগে ক্লাসটা আবার দেখবা,
দেখে তারপরে পরীক্ষা দিবা, কারণ নাম্বারটা গার্ডেনের নাম্বারে এসএমএস করা হবে। ঠিক আছে, সেজন্য ভালো করে দেখবা। তো ঠিক আছে, হ্যাঁ, আজকের মতো শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।